আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। 24 ঘন্টার মধ্যে বদলে গেল বাংলাদেশের পরিস্থিতি। কালকে বাংলাদেশের পক্ষ থেকে একটি সাংবাদিক সম্মেলন করা হয়েছে এবং সেই সাংবাদিক সম্মেলন যদি আপনারা শোনেন তাহলে পরিষ্কার বুঝতে পারবেন ভারতের হুঁশিয়ারি কিভাবে বাংলাদেশের সরকারি যে ভার্সন সেটা সম্পূর্ণভাবে 180 ডিগ্রি বদলে দিয়েছে। ঠিক দুদিন আগে বাংলাদেশের ছাত্রনেতা হাসনাত তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে তিনি অশান্ত করতে পারেন এবং ভারতবর্ষের সেভেন সিস্টার্সকে তিনি ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন করতে পারেন সেপারেটিস্টদের সমর্থন করে। দেশের পরিবেশকে যারা অস্থিতিশীল করতে চাইছে, সীমান্ত যারা আমাদের ভাইদেরকে বোনদেরকে মেরে ঝুলিয়ে রাখে, তাদের আশ্রয় এবং প্রশ্রয়দাতা পৃষ্ঠপোষকতা দিচ্ছে ভারত। ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা আমার দেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে না, যারা আমার দেশের সম্ভাবনাকে বিশ্বাস করে না, যারা ভোটাধিকারকে বিশ্বাস করে না, মানবাধিকারকে বিশ্বাস করে না, যারা এই দেশের সন্তানদেরকে বিশ্বাস করে না, আপনারা যেহেতু তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, কথা স্পষ্ট করে বলে দিতে চাই, ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে বাংলাদেশ থেকে ভারত থেকে এবং এই বিতর্কে অনেকটা কিন্তু প্রভোকেশন মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকেও এসেছিল যখন তিনি হাসনাতদের কার্যত সমর্থন করেছিলেন এবং হাসনাতদের বিপক্ষে কোনো ব্যবস্থা সরকারের পক্ষ থেকে নেওয়া হয়নি। এমনকি এই ছাত্র নেতাদের পক্ষ থেকে ভারতের হাই কমিশন যেটা এখন বাংলাদেশে অবস্থিত সেটা ঘেরাও করার কর্মসূচি কিন্তু নেওয়া হয়েছিল। হাসনাত বলেছিলেন তিনি সেভেন সিস্টার্সকে আলাদা করবেন এবং এরপরই ভারত কিন্তু কড়া একটি বিবৃতি দিয়ে জানিয়েছিল হঠাৎ করে এই এক্সট্রিমিস্টদের কিসের জন্য প্রশ্রয় দিচ্ছে বাংলাদেশ, ঠিক কোন কারণে তারা তাদের ছাত্রনেতা ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভারতের নাম জড়াতে চাইছে। ভারতের পক্ষ থেকে পরিষ্কার বোঝা গেছিল যে বাংলাদেশে যেহেতু নির্বাচন সামনে, তাই নির্বাচনের প্লট তৈরির খেলা মোহাম্মদ ইউনূস এবং তার ছাত্রনেতারা করছেন ভারত বিরোধিতাকে আঁকড়ে ধরে। এরপরে আমরা কি দেখলাম? এরপর আমরা দেখলাম বাংলাদেশের সাধারণ বিক্ষুব্ধ কিছু ছাত্র, ব্রেন ওয়াশড কিছু তরুণ যুবক কালকে বাংলাদেশের হাই কমিশনের বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালেন। আমি একটি ফুটেজ আপনাদের দেখাচ্ছি, এই ফুটেজে আপনারা আইডেন্টিফাই করুন এর মধ্যে ঠিক কতজন বাংলাদেশি আছেন, মানে নিখাদ বাংলাদেশি আছেন যারা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সবটা বিবেচনা করেন। দেখুন, এই গাদরেলের উপর যারা উঠেছেন তাদের বয়স মেরে কেটে 16 কি 17, মাথায় একটি টুপি, এবং তারা যেরকম উন্মত্ত আচরণ করছে, হাই কমিশনারের বাইরে দাঁড়িয়ে এই ধরনের উন্মত্ত আচরণ আমি অন্তত আমার জীবদ্দশায় দেখিনি এবং কোনো সেন্সিবল একটা দেশে এই জিনিস কিন্তু অ্যালাউই করা হবে না। হাই কমিশন বানান এই যে ব্রেন ওয়াশড হওয়া তরুণ বাংলাদেশিরা যাদের বয়স 16 কি 17, যাদের আপনারা দেখতে পাচ্ছেন, তারা জানে হাই কমিশনের কাজটা কি, তারা জানে এই হাই কমিশন বা হাই কমিশনাররা কিভাবে দুই দেশের মধ্যে সম্পর্ক ভালো রাখে, তারা কি আদৌ ডিপ্লোমেসি মানে বোঝে, তারা কি আদৌ বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত, তারা কি সত্যি জানে ভারত বাংলাদেশের ইকোনমিতে ঠিক কতটা কন্ট্রিবিউট করে দিনের পর দিন? কিচ্ছু বোঝে না। শুধুমাত্র ইসলাম চর্চার আধারে এদের ব্রেন ওয়াশ করা সম্ভব হয়েছে এবং এদের একটাই লক্ষ্য ভারত বিরোধিতা। যেন তেন প্রকারে ভারতের বিপক্ষে কথা বললে এরা সামাজিক মাধ্যমে বেঁচে থাকবে, ভেসে থাকতে পারবে এবং আরো কিছু পাগলকে তাদের দলে ভেরাতে পারবে, তার জন্য এই আচরণ। কিন্তু হাই কমিশনারের বাইরে এই আচরণ ভারতবর্ষ যে ভালোভাবে মেনে নেয়নি তা কিন্তু পরিষ্কার হয়ে যায় কালকে যখন ভারতের পক্ষ থেকেও বাংলাদেশের হাই কমিশনারকে, যিনি ভারতে এই মুহূর্তে আছেন, তাকে তলব করা হয় এবং পরিষ্কারভাবে জবাবদিহি চাওয়া হয় যে কিসের জন্য এই পাগলামো, কিসের জন্য এই উন্মত্ততা এবং কেন সরকার এই উন্মত্ত ছাত্রদের বিপক্ষে কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্বাভাবিকভাবে বাংলাদেশের কাছে কোনো জবাব ছিল না।
তা কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা প্রেস কনফারেন্সেই পরিষ্কার হয়ে যায়। হাই কমিশনের বাইরে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে এক ছাত্রনেতা সবকিছুকে ছাপিয়ে আরো এক ধাপ এগিয়ে গেছেন। তিনি বলেছেন হাই কমিশনারের যে ইট আছে সেই ইট তিনি খুলে নেবেন। আমি সত্যিই জানি না এই ধরনের সস্তা হুমকি বা হুঁশিয়ারি পাড়ার কোনো ফুটবল ম্যাচে ঝগড়াঝাটি হলে আমরা হয়তো শুনেছি, কিন্তু হাই কমিশনার, দূতাবাস, এমবাসি, ভিসা অফিস, পাসপোর্ট অফিস, একটা রাষ্ট্রের একটা শুধুমাত্র যে বন্ধুত্বের প্রতীক সেটা নয়, একটা রাষ্ট্রের আন্তর্জাতিক সম্পর্ক রক্ষারও জ্বলন্ত একটা কিন্তু প্রতীক এই সকল জায়গা, সেখানের ইট খুলে নেবে এই পাগল, এই তরুণ ছেলেটি, যিনি আবার মাইকে অ্যানাউন্স করছেন আর কিছু লোক পিছন থেকে ঠিক ঠিক করে উৎসাহ দিয়ে এদেরকে উস্কে যাওয়ার জন্য আরো বেশি প্রভোগ করে যাচ্ছে। এই পদক্ষেপগুলো নিতেই থাকে। পরের বার আমরা আসবো, সবার হাতে থাকবে খুন্তা কুড়াল, একটা ইট আস্ত রাখা হবে না এখানে। বাংলাদেশ থেকে ভারতের সকল হাই কমিশনারকে উচ্ছেদ করে বাংলাদেশে বিতাড়িত করে দেওয়া হবে। একই সাথে সর্বশেষ একটা কথা বলে শেষ করব। যা পুরো বিষয়টা হাস্যকর ছিল বিকেল অবধি। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ঘটনা, আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এর পরের ভার্সনটা এবার শুনুন, এবং এই পরের ভার্সনটা কখন হয়েছে? ভারতের একটি স্টেটমেন্ট, যেখানে ভারত স্পষ্ট বাংলাদেশের সমস্ত অভিযোগকে রিজেক্ট করেছে। উল্টে বাংলাদেশ হাই কমিশনারকে ডেকে এমন কথাবার্তা কিছু বলেছে বা এমন হুঁশিয়ারি বা হুমকি দিয়েছে সহজে অনুমেয়, তারপর বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার গলা শুকিয়ে গেছে। তারা হাসনাতকে সরকারের অংশ নয় বলে ঝেড়েই ফেললো। কি এমন ছাত্রনেতা যে তার অবদান, তার যে ক্রেডেনশিয়াল, তার যে অংশগ্রহণ এই পুরো বিক্ষোভে, তা তাদের দেশের সরকারই স্বীকার করতে ভয় পাচ্ছে ক্যামেরার সামনে। এবং তাহলে আমরা কিভাবে স্বীকার করি ভাই? আমি তো পল্টু মস্তান বলে খুব বেশি ভুল করি নাই, এ তো পরিষ্কার হয়ে যাচ্ছে। পররাষ্ট্র উপদেষ্টা কি বললেন? পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে আমরা ভারত যদি না চায় আমরা হাসিনাকে ফেরাতে পারবো না বা থামাতে পারবো না। অর্থাৎ 1 বছর ধরে হাসিনাকে নিয়ে তারা যে গল্পগাথা রচনা করেছিলেন, কালকে পররাষ্ট্র উপদেষ্টা স্বীকার করলেন ভারতের সামনে আমরা অকেজো হয়ে গেছি, আমাদের দম ফুরিয়ে গেছে এবং আমাদের ক্ষমতা নেই বেসিক্যালি ভারত থেকে হাসিনাকে নিয়ে আসার কিংবা হাসিনাকে থামানোর। দেখুন, ভারত যদি তাকে থামাতে না চায় আমরা থামাতে পারবো না, এটা আমাদেরকে মেনে বুঝে নিতে হবে। আমরা চাইবো যে ভারত তাকে থামাক, যাতে এখানে একটা পরিবেশ সৃষ্টি যেটা হচ্ছে নির্বাচনের জন্য, সেখানে যেন তার ইনসেন্ডিয়ারি বক্তব্য যেগুলি উনি দিচ্ছেন সেটা যাতে কোনো পরিবেশ সৃষ্টি, খারাপ করার মতো কোনো পরিবেশ যাতে সৃষ্টি না হয়। এটা আর বিস্তারিত বলছি না, কিন্তু সেকেন্ড যে ভার্সনটা উনি বললেন আপনারা শুনুন, যেখানে উনি বলছেন হাসনাত তো সরকারের অংশ নয়, সরকারের বক্তব্য হলে আমরা বলবো। অর্থাৎ হাসনাত যে 7 সিস্টার্স নিয়ে নেওয়ার হুমকি বা হুঁশিয়ারি দিয়েছেন, সরকার সেটাকে অফিসিয়ালি রিজেক্ট করছে। ভারতের হুঁশিয়ারির পর ভারত যেভাবে, ভারতের হাই কমিশনার যেভাবে বাংলাদেশের হাই কমিশনারকে কার্যত হুমকি বা দাবিয়ে দিয়েছেন একটি মিটিং এ, তারপর বাংলাদেশ সরকারের ক্ষমতা হলো না একদিন আগে দেওয়া এই ধরনের বক্তব্য প্রকাশ্যে স্বীকার করার জন্য। এটা প্রথমেই তো প্রশ্ন হচ্ছে যে হাসনাত কি সরকারের অংশ? সেটা সরকারের অংশ না। সরকারের বক্তব্য যদি হতো সেটা হয় আমি বলতাম, আর নয়তো সরকারের যে সর্বোচ্চ অফিস সেটা থেকে বলতে পারি। এটা অনেকটাই অবাধ্য। হ্যাঁ, এই ইস্যু নিয়ে কথাবার্তা বলছে যে আমরা তাদের হাই কমিশনারকে ডেকেছি, এটার ব্যাপারে তাদের কিছু আমরা যা কিছু বলেছি এ নিয়ে তারা গ্রহণ করে, তাদের কিছু দ্বিমত আছে বিষয়ে। একইভাবে আমাদের হাই কমিশনারকেও তারা ডেকেছে, এটা খুব অপ্রত্যাশিত, সাধারণত এটা ঘটে। হাসনাতকে তারা থামাতেও পারছেন না, অথচ ভারতের সামনে প্রভাব প্রতিপত্তি দেখানোর মতো তাদের কিছু নেই। সব মিলিয়ে হাস্যকর লাগলো পররাষ্ট্র উপদেষ্টার কথা। এবং আপনারা যদি পুরো প্রেস কনফারেন্সটি দেখেন, দেখবেন গলা শুকিয়ে যাচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার। কথা বলার আগে অন্তত 15 বার ভাবছেন উনি কোন প্রশ্নে কোন উত্তর দেবেন। উনি এক জায়গায় বললেন আমরা যা কিছু মিটিং এ বলেছি ভারত দ্বিমত করেছে। অর্থাৎ তিনি স্বীকার করছেন এই বাংলাদেশের সরকারের সঙ্গে ভারত কোনো অবস্থাতেই এক বিন্দুতে আসেনি এবং ভারত বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে সরাসরি মিটিং এর মধ্যেই পাল্টাটা দিয়েছে, তা পররাষ্ট্র উপদেষ্টাই স্বীকার করছেন। তো এই জিনিসটা আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য। আর বাকিটুকু তো
কিছু থাকে যে আমরা একটা কিছু বলি তারা আমাদের সাথে একমত নাই হতে পারে, তো সেটা আমি কিছু মনে করি না। এক জায়গায় শুকনো গলায় তিনি আমার বলে বসলেন, হ্যাঁ আমাদের মধ্যে টানাপোড়েনও তো রয়েছে, শেষ 1 বছর ধরে যেভাবে সম্পর্ক এগিয়েছে টানাপোড়েন আছে দুই দেশের মধ্যে। তিনি একবারও বলছেন না যে পররাষ্ট্র নীতি বাংলাদেশের সম্পূর্ণভাবে ডাহা ফেল করেছে, ব্যর্থ হয়েছে, উনি ব্যর্থ, ওনার সরকার ব্যর্থ। পুরো বিষয়টি কাগুজে বাঘের মতো, যে নিজেরাই নিজেদের মুখে হালুম হালুমো করে চিৎকার করছে, যখন আসল জায়গা হলো ক্যামেরার সামনে তারা কিন্তু বলছে হাসনাত আমাদের অংশই নয়, আমরা তো বলিনি ভাই 7 সিস্টার্সকে নেব। অর্থাৎ দমটি ফুরিয়ে গেল, নোটে গাছটি মুড়িয়ে গেল। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। অবশ্য তফসিল ঘোষণার পর থেকে রাজনীতির মাঠে যে গরম হাওয়া বইবার কথা সেটি এখনো দেখা যাচ্ছে না। আপাতত উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচন কমিশনের জমা পড়া প্রার্থীদের হলফনামার পাতাগুলো। বিশেষ করে 2024-এর আন্দোলনের সেই তরুণ তুর্কি যারা আগে রাজপথে কোটা বাতিলের দাবিতে গলা ফাটিয়েছিলেন, তাদের পকেটের বর্তমান অবস্থা দেখে সাধারণ ভোটারদের চক্ষু চরম কাজ হওয়ার জোগাড়। আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলনের আগে তাদের কারোরই তেমন কোনো পরিচয় ছিল না। সরকারি চাকরিতে কোটার বিলুপ্তি চেয়ে 36 দিনের আন্দোলনে তৎকালীন সরকার ফেলে দিয়ে রাষ্ট্রের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রায় 1.5 বছর ধরে। চাকরিতে ন্যায্য অধিকারের জন্য আন্দোলন করলেও এখন আর তারা চাকরি চাইছেন না, সবারই লক্ষ্য জনপ্রতিনিধি হওয়ার। খুলেছেন নতুন দল, প্রার্থী হয়েছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে। যাদের এক সময় বেকার যুবক হিসেবে ধরা হতো তারা এখন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির ব্যানারে কোটি টাকার না হলেও বেশ কয়েক লক্ষ টাকার সম্পত্তির মালিক হিসেবে আত্মপ্রকাশ করেছেন। নির্বাচনী হলফনামায় এক সময় বেকার যুবকদের আয় ব্যয়ের চিত্র সামনে আসার পর তা নিয়ে তৈরি হয়েছে কৌতূহল। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। রাজনৈতিক পট পরিবর্তনের পর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির আহ্বায়ক হলেন নাহিদ ইসলাম। অন্তর্বর্তী সরকারের সাবেক তথ্য উপদেষ্টা 27 বছর বয়সী নাহিদ ইসলাম এক সময় ছাত্র আন্দোলনের অন্যতম মুখ। নাহিদ ইসলাম এখন নিজেকে পরিচয় দিচ্ছেন একজন পরামর্শক বা কনসালটেন্ট হিসেবে। তবে কোথায় বা কোন প্রতিষ্ঠানে তিনি পরামর্শক হিসেবে কাজ করেন সেটির উল্লেখ নেই। হলফনামা বলছে এই পরামর্শ দিয়ে তিনি বছরে আয় করেন 16 লাখ টাকা। স্নাতক পাশ করা একজন তরুণের পরামর্শের এত দাম দেখে অনেক বেকার যুবক হয়তো এখন ক্যারিয়ার হিসেবে পরামর্শদাতা হওয়ার কথা ভাবছেন। জনাব নাহিদ ঢাকা 11 আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনে লড়ছেন জামাতের নেতৃত্বাধীন জোট থেকে। নাহিদের বর্তমানে কোনো গাড়ি বা বাড়ি নেই, কিন্তু তার কাছে নগদ আছে 19.5 লাখ টাকা এবং ব্যাংকে আছে 3,85,000 টাকা। তার নিজের কাছে গয়না আছে 7.25 লাখ টাকার, আর স্ত্রীর আছে 10 লাখ টাকার গয়না। মজার ব্যাপার হলো হলফনামায় তিনি স্থাবর সম্পদের ঘরে লিখেছেন প্রযোজনায়, কিন্তু ডাচ বাংলা ব্যাংকে আবার 3.5 লাখ টাকার একটি ঋণও আছে। গত 26 ফেব্রুয়ারি ফেসবুক পোস্টে নাহিদ লিখেছিলেন, উপদেষ্টা পদে 6 মাস 5 দিন দায়িত্ব পালনকালে ব্যাংক হিসেবে 10,06,886 টাকা জমা এবং 9,96,188 টাকা উত্তোলন করেছেন। সোনালী ব্যাংক ছাড়া তার অন্য কোনো ব্যাংক হিসেব নেই। এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদের গল্পটি আরো চমকপ্রদ। নোয়াখালীর 6 আসন থেকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। 2024 সালের আন্দোলনের পর তিনি নিজেই এক সাক্ষাৎকারে বলেছিলেন যে হাতিয়ার তাদের ঘরটি ছিল এলাকার সবচেয়ে ভাঙা ঘর, কিন্তু ত্রয়োদশ নির্বাচনের হলফনামা বলছে সেই ভাঙা ঘরের ছেলের এখন নগদ অর্থই আছে 35,83,475 টাকা, যদিও ব্যাংকে তার জমা আছে মাত্র 2,055 টাকা। হয়তো ব্যাংকের সুদের হারের চেয়ে বালিশের নিচে টাকা রাখাটাকেই তিনি বেশি নিরাপদ মনে করছেন। হান্নান মাসুদ নিজেকে ডিজল্যান্ড গ্লোবাল নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হিসেবে দাবি করেছেন। তার অস্থাবর সম্পত্তির মোট অর্জনকালীন মূল্য 46,85,000 টাকা হলেও তিনি নিজেই উল্লেখ করেছেন যে বর্তমানে এগুলোর বাজার মূল্য প্রায় 76,85,000 টাকা।
26 বছর বয়সী এই নেতার বার্ষিক আয় 6 লাখ টাকা এবং তারও 8 লাখ টাকার স্বর্ণালঙ্কার রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হলো আব্দুল হান্নান মাসুদ হলফনামায় নিজের সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আলিম পরীক্ষায় উত্তীর্ণ বলে জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে হান্নান মাসুদ আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউটের ইংরেজি বিভাগের ছাত্র, তবে তিনি সম্মান 3য় বর্ষের পরীক্ষা দেননি। বাংলা ট্রিবিউনের কাছে আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন তিনি ছাত্র অবস্থায় টিউশন করে ভালো পরিমাণ টাকা আয় করেছেন, পাশাপাশি ব্যবসা থেকেও কিছু আয় করেছেন। আবার তার বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে গত 1 বছরে অনেক গিফট পেয়েছেন। একই আসনে হান্নান মাসুদের বাবা আমিরুল ইসলাম মোহাম্মদ আব্দুল মালেক বাংলাদেশ সুপ্রিম পার্টি বা বিএসপির হয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তার বাবার ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে প্রায় 2 লাখ টাকা আছে বলে কমিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক বাবার চেয়ে 18 গুণ বেশি টাকা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদের। বাৎসরিক আয়ও বাবার চেয়ে 3 গুণেরও বেশি। বাবার আয়ের খাত কৃষি হলেও ছেলের আয়ের খাত দেখানো হয়েছে ব্যবসা। এনসিপির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসান আব্দুল্লাহর হলফনামা আরো উজ্জ্বল। কুমিল্লা 4 দেবিদ্বার নির্বাচনী আসনে তিনি জামাত নেতৃত্বাধীন জোটের প্রার্থী হয়েছেন। তার সম্পদের তালিকায় সবচেয়ে বেশি চমক দিচ্ছে স্বর্ণালঙ্কার, যার মূল্য 26 লাখ টাকা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর করা এই নেতার বার্ষিক আয় 12.5 লাখ টাকা, যা আসে তার ব্যবসা থেকে। তার কাছে নগদ আছে 13.5 লাখ টাকা। যদিও তার কোনো জমি বা গাড়ি নেই, তবু স্থাবর অস্থাবর মিলিয়ে মোট সম্পদের পরিমাণ 50 লাখ টাকা। তবে আয়কর রিটার্নে সম্পদ দেখিয়েছেন 31,67,619 টাকার। 27 বছর বয়সী হাসনাত নিজের পেশা হিসেবে উল্লেখ করেছেন ব্যবসা, তবে কিসের ব্যবসা সেটি অজানাই থেকে গেল। অন্যদিকে উত্তরাঞ্চলের জমিদার ঘরের ছেলে বলে পরিচয় দেয়া সার্জিস আলমও নিজেকে ব্যবসায়ী হিসেবে পরিচয় দিয়েছেন। পঞ্চগড় 1 আসন থেকে ভোটে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন এনসিপির নেতা। তার বার্ষিক আয় 9 লাখ টাকা এবং হাতে নগদ আছে 3,11,000 টাকা। সার্জিসের নামে 16.50 শতক কৃষি জমি থাকলেও সেটি তিনি উপহার হিসেবে পেয়েছেন বলে জানিয়েছেন। আয়কর রিটার্ন অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 33,73,628 টাকা। দর্শক, গত বছরের মার্চে নিজ জেলা পঞ্চগড়ে বিশাল গাড়ি বহন নিয়ে শোডাউন করে বিতর্কের জন্ম দিয়েছিলেন সার্জিস আলম। তখন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রশ্ন ওঠায়। সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তার দলের সাবেক নেতা ডক্টর তাসনিম জারা। তাসনিম জারার পোস্টের জবাবে সার্জিস আলম ফেসবুকে পোস্ট করে জানান, গাড়ির ভাড়া দিতে যা খরচ হয়েছে তা দেওয়ার সামর্থ্য তার পরিবারের আরো 50 বছর আগেও ছিল। তার দাদা তার জন্য যা রেখে গেছেন তা দিয়ে তিনি নির্বাচনও করে ফেলতে পারবেন বলে দাবি করেছিলেন তিনি। কিন্তু এখন দেখা যাচ্ছে সার্জিস আলমের বার্ষিক আয় 9 লাখ টাকা। হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী তার মোট সম্পদ মূল্য 5 লাখ টাকা। বাড়ি গাড়ি কিছুই নেই। প্রশ্ন হলো, দাদার এত কিছু রেখে যাওয়ার সম্পত্তির মধ্যে বাড়ি গাড়ি কিছুই নেই কেন? আন্দোলনের আরেক পরিচিত মুখ আক্তার হোসেন, যিনি নিজেকে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে পরিচয় দিয়েছেন, তার পকেটেও নগদ 13 লাখ টাকা আছে বলে হলফনামায় জানানো হয়েছে। কৃষি, ব্যবসা ও চাকরি মিলিয়ে তার বার্ষিক আয় 5,05,000 টাকা। তার নিজের গয়না আছে 7 লাখ টাকার আর স্ত্রীর 10 লাখ টাকার। গাড়ি বাড়ি না থাকলেও তার মোট অস্থাবর সম্পদের মূল্য 27 লাখ টাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 1 রামগঞ্জ আসনের সংসদ সদস্য প্রার্থী এনসিপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম। তিনি সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ভাই। মাহবুব আলম পেশায় ব্যবসায়ী। তার বার্ষিক আয় 15 লাখ টাকা। তার নামে ফ্ল্যাট, বাড়ি গাড়ি নেই, তবে তার সম্পদের পরিমাণ 96,70,000 টাকা। মাহবুব আলম যখন তথ্য উপদেষ্টা ছিলেন তখন এনসিপির এক নেতা এই মাহবুব আলমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগ তুলেছিল। দর্শক, বাংলাদেশের সাধারণ মানুষ যেখানে ডাল ভাতের দাম জোগাতে হিমশিম খাচ্ছে, সেখানে মাত্র 1.5-2 বছরের ব্যবধানে এই তরুণ নেতাদের এই আর্থিক উত্তরণ সত্যি গবেষণার বিষয় হতে পারে। যে ছেলেরা কিছুদিন আগেও চাকরির দাবিতে রাজপথ কাঁপাতেন, তারা এখন আর চাকরি খুঁজছেন না, বরং নিজেরাই বড় বড় পরামর্শক বা ব্যবসায়ী হয়ে উঠেছেন। কেউ কেউ কৌতুক করে বলছেন, আন্দোলনে অংশ নেওয়া হয়তো এখনকার সময়ের সবচেয়ে লাভজনক স্টার্টআপ।
যেখানে মূলধন লাগে না, শুধু স্লোগান দিলেই হলফনামায় নগদ টাকার অঙ্ক লাফিয়ে পারে। হান্নান মাসুদের ব্যাংকে মাত্র 2000 টাকা থাকা প্রমাণ করে যে তিনি হয়তো সাধারণ মানুষের মতোই ব্যাংক খাতের অস্থিরতায় চিন্তিত, তাই টাকাগুলো নিজের কাছে নগদ রেখেছেন। তফসিল অনুযায়ী 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং 12 ফেব্রুয়ারি ভোট। এই তরুণ নেতাদের সম্পদের পাহাড় ভোটারদের মনে কৌতূহল এবং কিছুটা বিস্ময় জাগিয়েছে। যারা ইনসাফের বাংলাদেশ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তাদের নিজেদের সম্পদের এই অবিশ্বাস্য প্রবৃদ্ধি ভোটাররা কিভাবে নেন সেটাই এখন দেখার বিষয়। সহজ কথায় বলতে গেলে এই ছাত্র নেতাদের অর্থনৈতিক অবস্থায় এখন সেই জাদুর আয়নার মতো। 1 বছর আগে যেখানে বেকারত্ব দেখা যেত, আজ সেখানে লক্ষ টাকার গয়না আর নগদ অর্থের ঝিলিক দেখা যাচ্ছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।